1852 সালের কোনো একদিনের কথা। দুপুরবেলা লাঞ্চের পর দ্য গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভের বড় সাহেব দিনের বাদবাকি সময়ের কাজগুলো সেরে ফেলার প্রস্তুতি নিচ্ছেন। এই তরুণ এসে দাবি করল সে নাকি বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ আবিষ্কার করে ফেলেছে। বড় সাহেব বড়সড় চমকই খেলেন। পরে অবশ্য সারা বিশ্বই চমকে গিয়েছিল এই তরুণের আবিষ্কারে। এই তরুণটির নাম রাধানাথ সিকদার। আমরা অনেকেই ভুলে গিয়েছি তাকে। মেধাবী এই ব্যক্তিটি জীবদ্দশাতেও ছিলেন বড্ড উপেক্ষিত। 1813 সালের 5ই অক্টোবরে জোড়াসাঁকোর সিকদার পাড়ায় এক গোঁড়া ব্রাহ্মণ পরিবারে রাধানাথ জন্মেছিলেন। বাবা তিতুরাম সিকদার। সিকদারেরা মুসলিম সাম্রাজ্যের প্রাক্কাল থেকে প্রধানত শান্তিরক্ষক হিসাবে কাজ করত। বংশ পরম্পরায় এই কাজ করার কারণে তাদের মধ্যে লেখাপড়ার চর্চা অনেক কমে এসেছিল, কিন্তু তারপরেও বাবার তত্ত্বাবধানে রাধানাথের প্রাথমিক শিক্ষায় ঘাটতি হয়নি। রাধানাথ প্রথমে গ্রামের পাঠশালায় এবং পরে ফিরিঙ্গি কমল বসুর স্কুলে ভর্তি হন। 1824 সালে হিন্দু কলেজ, বর্তমানে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সে সময় তিনি যে টাকা বৃত্তি হিসেবে পেতেন তার বড় একটা অংশ দিয়ে বই কিনে ফেলতেন। পারিবারিক অবস্থা ভালো না থাকায় অনেক সময় পড়ালেখাতে মন দিতে পারতেন না। তিনি লিখেছেন, কলেজে এখনে পড়িতে পাইতাম না। একবার পড়ার কথা মনে পড়িত, পরক্ষণেই বাটিতে ফিরিয়া যাইয়া কি খাইব, মা বুঝি এখনও কিছু খান নাই, এই সকল ভাবনা মনে উত্থিত হইয়া পড়ায় ব্যাঘাত ঘটিত। কলেজে পড়াকালীন সময় থেকেই তিনি গণিত চর্চায় অসাধারণ মেধার স্বাক্ষর রাখেন। সে সময়ের ভারতবর্ষের স্বল্প সংখ্যক ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন একজন যিনি স্যার আইজ্যাক নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা পড়েছিলেন এবং চর্চা করেছিলেন। ছাত্রাবস্থায় রাধানাথ গ্যালিলিও, টাইকো ব্রাহে, জোহানেস কেপলার, শ্রীধর আচার্য এবং ভাস্করাচার্যের বৈজ্ঞানিক লেখা পড়েন। হেলেনিক গণিতবিদ থেলিস, আর্কিমিডিস এবং ইরাটোথেনিসের পদাঙ্ক অনুসরণ করে তিনি বক্রতলীয় ত্রিকোণমিতি অধ্যয়ন করেন। জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণের প্রতিও তার বিশেষ আগ্রহ ছিল। তিনি তার অসাধারণ মেধার সাক্ষ্যস্বরূপ বেশ কয়েকটি ক্লাসে ডবল প্রমোশন লাভ করেন। কলেজে পড়াকালীন সময়েই তার রচিত দুটি বৃত্তের উপর স্পর্শক রেখা বা ট্যানজেন্ট অঙ্কন করার পদ্ধতি নিয়ে গবেষণা করেন এবং তার প্রবন্ধ গ্লিনিংস ইন সায়েন্স ভলিউম 3, 1831 সাময়িকীতে প্রকাশিত হয়। দুর্দান্ত ইংরেজি পারতেন। একবার কলকাতার টাউন হলে শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট থেকে পাঠ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। গ্রিক ও লাতিন ভাষাতেও দক্ষতা ছিল। সর্বস্তরে বিজ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিনি ইংরেজি ভাষায় রচিত বিভিন্ন বিজ্ঞান গ্রন্থ সংস্কৃত ভাষায় অনুবাদ করার উদ্যোগ নেন। তখনও বাংলা ভাষায় সাহিত্য চর্চা বা বিজ্ঞান চর্চা শুরু হয়নি। এর কিছুকাল পর তার বন্ধু প্যারিচাঁদ মিত্র বাংলা ভাষায় প্রথম উপন্যাস রচনা করেন। সব ছাত্রছাত্রী এক পর্যায়ে তাদের মানসিক উৎকর্ষ সাধন এবং মেধা বিকাশের ক্ষেত্রে তারা তাদের শিক্ষক কিংবা পথপ্রদর্শক দ্বারা প্রভাবিত হয়। রাধানাথও অনুপ্রাণিত হয়েছিলেন তার শিক্ষক ডিরোজিওর দ্বারা। ডিরোজিও ছিলেন তৎকালীন ভারতবর্ষের, বিশেষত পশ্চিমবঙ্গের অসাম্প্রদায়িকতা ও উন্মুক্ত বুদ্ধিবৃত্তি চর্চার অগ্রদূত। জন্মসূত্রে বাঙালি না হলেও বাঙালিদের সঙ্গে মনে প্রাণে জড়িয়েছিলেন তিনি। একাধারে শিক্ষক, কবি, সাংবাদিক এই মানুষটি তার বৈদগ্ধ্যতা আর বৌদ্ধিক উৎকর্ষে উদ্যমী হয়ে সমাজ সংস্কারের কাজে নেমেছিলেন। যখন তিনি শিক্ষকতা শুরু করলেন, তার সান্নিধ্যে থাকা প্রাণোচ্ছল তরুণেরা তার প্রভাবে প্রভাবিত হতে শুরু করল। তার অন্যতম ফসল ছিল আমাদের রাধানাথ সিকদার। আরেকজন মানুষ দ্বারা রাধানাথ প্রত্যক্ষভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি ছিলেন শিক্ষক মিস্টার টাইটলার। তার সম্বন্ধে বলতে গিয়ে রাধানাথ বলেছেন, কলেজের সকল শিক্ষক অপেক্ষা টাইটলার সাহেবের শিক্ষা প্রণালী অতি উত্তম। তিনি প্রশ্নোচ্ছলে শিক্ষা দিতেন। শেষ 3 বৎসর আমি রস ও টাইটলার সাহেবের বক্তৃতা শ্রবণ করি। 1830 খ্রিস্টাব্দে টাইটলার সাহেবের নিকট গণিতশাস্ত্র শিক্ষা করি। এই বৎসর হইতে উচ্চ গণিতের শিক্ষা আরম্ভ হয়। এই বৎসর ইহার নিকট নিউটনের প্রিন্সিপিয়া গ্রন্থের প্রথম ভাগ অধ্যয়ন করি। পর বৎসর সাহেবের বক্তৃতা শ্রবণ ও বাটিতে নিজে চেষ্টা করিয়া উচ্চ গণিতের কতক কতক বিষয়ে জ্ঞান লাভ করি। দারিদ্র্যের কষাঘাতে যখন রাধানাথ কলেজ ছাড়লেন
তখন তার একটি চাকরির বড্ড প্রয়োজন ছিল। এমন পরিস্থিতিতে তিনি যোগ দিলেন দ্য গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভের কলকাতা অফিসে গণনাকারী হিসেবে। প্রতি মাসে মাইনে পেতেন মাত্র 30 টাকা। এ পদে নিযুক্ত হওয়া প্রথম ভারতীয় ছিলেন রাধানাথ সিকদার। সে সময়ে দ্য গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভেতে একটি পদের জন্য সুপারিশ করেন সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্ট। জেনারেল এভারেস্টে তখন গোলকীয় ত্রিকোণমিতি এবং বক্র জ্যামিতিতে দক্ষ একজন গণিতবিদ প্রয়োজন। কারণ এভারেস্টের মূল কাজ ছিল দক্ষিণ ভারত থেকে নেপাল পর্যন্ত যে দ্রাঘিমাংশীয় চাপ রয়েছে তার সঠিক পরিমাপ বের করা, যাতে এই অংশের জিওরের আকার অনুমান করা যায়। টাইটলার সাহেবের সুপারিশে তাই রাধানাথকে জর্জ এভারেস্ট লুফে নিলেন। 1832 সালের 15ই অক্টোবর রাধানাথ কাজে নিযুক্ত হয়ে চলে গেলেন ভোপালের সেরঞ্জ বেসলাইনে। সেখানে গিয়ে তিনি জিওডেটিক প্রসেসের উপর বিশদ প্রশিক্ষণ গ্রহণ করেন। পাশাপাশি নিজের আগ্রহেই গণিতের বিভিন্ন বই অধ্যয়ন ও গণিত চর্চা করতে থাকেন। ব্যারোমিটারের সাথে যুক্ত থাকা ধাতব স্কেলের তাপজনিত প্রসারণ এবং ব্যবহৃত পারদের প্রসারণজনিত পরিমাপের ত্রুটি সার্ভে পরিমাপে বিচ্যুতি ঘটায়। এই বিচ্যুতি বাতিলের জন্য যে সূত্র ইউরোপে ব্যবহৃত হতো তা রাধানাথ জানতেন না। তাই তিনি নিজের বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা ও অন্তর্দৃষ্টি ব্যবহার করে 0 ডিগ্রিতে ব্যারোমিটারের পাঠ নির্ণয়ের সূত্র উদ্ভাবন করেন। এই সূত্র সম্বলিত বৈজ্ঞানিক প্রবন্ধটি পরে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল জার্নালে প্রকাশিত হয়। শুধু তাই নয়, সার্ভে চলাকালীন সময়ে রাধানাথের হাত ধরে প্রচলিত অনেক নিয়মকানুনই কয়েক দশক ধরে জরিপের কাজে প্রচলিত হতে থাকে। এই ব্যাপারগুলোতে রাধানাথের পদার্থবিজ্ঞানেও অসাধারণ দক্ষতার ব্যাপারটি ফুটে ওঠে। গণিত আর পদার্থবিজ্ঞানে এরকম দক্ষ ব্যক্তিকে এভারেস্ট নিংড়ে নিতে চেয়েছিলেন। তাই 1837-এ যখন রাধানাথ ডেপুটি কালেক্টর পদে যেতে চাইলেন, তখন এভারেস্ট রাধানাথকে সুপারিশপত্র তো দিলেনই না, বরং তাকে আটকে রাখলেন আর ব্যবস্থা করলেন তিনি যেন ইংরেজ সরকারের অন্য কোনো দপ্তরে কাজ না পান। কারণ রাধানাথ শুধুমাত্র যে মেধাবী ও দক্ষতা সম্পন্ন গণিতবিদ ছিলেন তাই নয়, তিনি ছিলেন সুঠাম দেহ ও দৃঢ় শারীরিক গঠনের অধিকারী। তার উপর ছিলেন বেশ বলবান ও সাহসী। কথা ও কাজে মিল ছিল, মুখে যা বলতেন তা করে দেখাতেন। কাউকে ভয় পেতেন না, যেমন তেমনি কারো মুখাপেক্ষিও ছিলেন না। সার্ভের কাজে যে প্রচুর শ্রম দরকার হয়, রাধানাথের পক্ষে তা করতে তেমন সমস্যা হতো না। রাধানাথের সাহায্য নিয়ে এভারেস্ট হায়দ্রাবাদের বিদর থেকে মসৌরির ব্যানক পর্যন্ত প্রায় 870 মাইল দূরত্বের গ্রেট আর্কটি জরিপ করে ফেলেন। এই কাজটি সম্বন্ধে হেনরি লরেন্সের বলেছিলেন, এ মেজারমেন্ট এক্সিডিং অল আদার্স অ্যাজ মাচ ইন অ্যাকুরেসি অ্যাজ ইন লেন্থ। অন্যদিকে সিআর মার্কহ্যামের মতে, ওয়ান অফ দ্য মোস্ট স্টুপেন্ডিয়াস ওয়ার্কস ইন দ্য হোল হিস্ট্রি অফ সায়েন্স। সার্ভেয়ার জেনারেল এভারেস্টের মুখ থেকে কারো প্রশংসা খুব কমই শোনা যেত, কিন্তু রাধানাথ ছিলেন এর ব্যতিক্রম। 1838 সালে তিনি রাধানাথ সম্বন্ধে বলেছিলেন, ভারতে এ দেশের বা ইউরোপের এমন কেউ নেই যিনি রাধানাথের সঙ্গে তুলনীয়। এভারেস্ট মনে করতেন গণিতে তার সমকক্ষ বিশ্বেই খুব কম আছে। রাধানাথের উপর এভারেস্ট এতটাই নির্ভর করতেন যে বাবার সঙ্গে দেখা করার জন্য রাধানাথকে ছুটি দিতেও তিনি চাইতেন না, এবং এভারেস্ট 1843 সালে এভারেস্ট চাকরি থেকে অবসর নিলেন। তার স্থলে তখন নিযুক্ত হলেন কর্নেল অ্যান্ড্রু স্কট ওয়া। তিনি রাধানাথের কার্যক্রমে বেজায় খুশি, আর এভারেস্টের মতোই রাধানাথকে অন্য কোথাও কাজ দিতে নারাজ। 1850 সালে রাধানাথ যখন কলকাতায় বদলির দরখাস্ত করলেন, তখন তিনি তাতেও বাগড়া দিলেন। রাধানাথকে তার দপ্তরে রেখে দেবার জন্য তিনি রাধানাথের মাইনে আরও বাড়িয়ে দিলেন। রাধানাথের কাজ সম্বন্ধে তৎকালীন আর্য দর্শন পত্রিকা লিখেছিল, যখন রাধানাথ এই বিভাগে প্রবিষ্ট হন, তখন জরিপ করিবার অনেক প্রথা অনাবিষ্কৃত ছিল। দেশের অবস্থাও অতি অল্পই জানা ছিল। যে যে কারণে গণনা ভুল হইত সে সকলও অজ্ঞাত ছিল। সে আমলে জরিপ করিতে যে কত কষ্ট সহ্য করিতে হইত, তাহা কর্নেল এভারেস্টের সুবৃহৎ গ্রন্থে বিশেষ করিয়া লেখা আছে। বরফ, হিম, জল, কাদা, বৃষ্টি ভোগ করিয়াও রাত্রি জাগরণ করিয়া প্রফুল্ল চিত্তে কয়জন লোক কাজ করিতে পারে। প্রায় 20 বছর পর রাধানাথ যখন কলকাতায় বদলি হয়ে এলেন, তখন তিনি প্রধান কম্পিউটার আর পাশাপাশি খনিতত্ত্ব বিভাগের সুপারিনটেন্ডেন্ট হিসাবে কাজ করা শুরু করলেন। এর কিছুকাল পরে কর্নেল ওয়ার নির্দেশে
রাধানাথ হিমালয়ের বরফে ঢাকা কিছু পর্বতশৃঙ্গের উচ্চতা মাপার কাজ শুরু করলেন। তখনকার সময় নাম না দেওয়া হিমালয়ের পর্বতশৃঙ্গগুলো সূচিত হতো রোমান সংখ্যা দিয়ে। এরকম একটা শৃঙ্গ ছিল পিক 15। রাধানাথের নেওয়া প্রায় 6টি রিডিং প্রমাণ করল পিক 15-এর উচ্চতা 29,017 ফুট, যা পুরনো মাপ অনুযায়ী উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা থেকেও উঁচু। এই পিক 15-এর রিডিং নেওয়ার জন্য রাধানাথের সবচেয়ে বড় অবদান ছিল বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণের জন্য বিচ্যুতি এড়াতে প্রয়োজনীয় সংশোধন নির্ণয় করা। এই সংশোধন নির্ণয় করে রাধানাথ পিক 15-এর উচ্চতা নির্ণয় করে মূল কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। এরপরই সেই দৃশ্যের অবতারণা হয়েছিল, যে দৃশ্যের অবতারণা গল্পের একদম শুরুতে করা হয়েছে। এরপর বড় সাহেব কর্নেল ওয়া নিজে তথ্যটি যাচাই করে জনসমক্ষে স্বীকৃতি দিলেন এই পিক 15ই হলো বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। কিন্তু এর নাম কি হবে? এভারেস্ট যখন দায়িত্বে ছিলেন তখন তিনি স্থানীয় এলাকার মানুষদের মুখের নাম অনুযায়ী পর্বতশৃঙ্গের নাম প্রস্তাব করতেন। এভাবেই কাঞ্চনজঙ্ঘা, নন্দাদেবী ইত্যাদি নাম প্রচলিত হয়েছে। কিন্তু এই পিক 15-এর নাম নিয়ে ঝামেলা হলো, কারণ পিক 15 নেপাল আর তিব্বতের মাঝে অবস্থিত। দুই দেশে এর নাম দুই রকম। তখন কর্নেল ওয়া নিজের পুরনো প্রভুকে একজন বাধ্যবৃত্তের মতো খুশি করতে চাইলেন। তিনি রয়্যাল জিওগ্রাফিক সোসাইটিকে একটি চিঠি লিখে পিক 15কে মাউন্ট এভারেস্ট নামের প্রস্তাব জানালেন। যে সিংহ আবিষ্কার বা পরিমাপে এভারেস্টের কোনো ভূমিকাই ছিল না, তার নাম হয়ে গেল মাউন্ট এভারেস্ট। রাধানাথ রয়ে গেলেন উপেক্ষিত। মানুষটিকে কোনো কালই সাম্রাজ্যবাদী ইংরেজ সরকার স্বীকৃতি দিতে চায়নি। বারংবার সার্ভে থেকে সরে যেতে চাইলেও তাকে কর্মচারী হিসেবেই রাখা হয়েছে। আপাত দৃষ্টিতে তাকে প্রশংসা করা হয়েছে, মাইনে বাড়ানো হয়েছে, কিন্তু তার প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত করাই এর মূল কারণ। একটি বড় উদাহরণ আমরা দেখতে পাই 1904 সালের নেচার সাময়িকীতে সিডনি জেরাল্ড বারার্ডের নিবন্ধ মাউন্ট এভারেস্ট আ স্টোরি অফ আ লং কন্ট্রোভার্সিতে। সেখানে এ প্রসঙ্গে মাত্র একটি বাক্য আছে। তিনি লিখেছেন, 1852 সাল নাগাদ কলকাতার দপ্তরে কর্মরত প্রধান গণক দেরাদুনে অবস্থানরত সার্ভেয়ার জেনারেল অ্যান্ড্রু ওয়াকে জানালেন, আ পিক ডেজিগনেটেড 15 had been found to be higher than any other there to measured in the world. এই প্রধান গণকটি নিশ্চিত রাধানাথ সিকদার। নিজেদের কায়েমি গদি টিকিয়ে রাখতে এ ধরনের ন্যাক্কারজনক কাজ অবশ্য সব শাসক গোষ্ঠী করে থাকে। আর এদিকে আমরাই বা কজন মনে রেখেছি তাকে? শুধু রাধানাথের গণিতের জ্ঞান ও অন্যান্য অবদানের স্বীকৃতি দিয়ে জার্মানির ব্যাভেরিয়ান শাখায় বিখ্যাত ফিলোসফিক্যাল সোসাইটি তাকে তাদের সদস্য নির্বাচিত করে। সে সময়ের ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম এ সম্মান লাভ করেছিলেন। রাধানাথ ছিলেন অত্যন্ত সমাজ সচেতন মানুষ। 1862 সালে অবসর গ্রহণের পর তার বন্ধু প্যারিচাঁদ মিত্রের সাথে মিলে মাসিক পত্রিকা নামে একটি পত্রিকা বের করেন। হিন্দু ধর্মের প্রচলিত বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে তিনি বরাবরই সরব ছিলেন। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক, অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন। 1843 সালে ম্যাজিস্ট্রেট ভ্যান্সিটাটের সাথে বিবাদে জড়িয়ে পড়েন। এই ম্যাজিস্ট্রেট তার বিভাগে কর্মরত চাকুরিজীবীদের দিয়ে ব্যক্তিগত কাজ করাতেন এবং তারা আপত্তি জানালে তাদেরকে চাবুক মারতেন। এই অমানবিক কাজের প্রতিবাদ করতে গিয়ে রাধানাথ ইংরেজদের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন। 200 টাকা পরে জরিমানাও দিতে হয়েছিল তাকে। রাধানাথ সর্বদা নিজের কাজেই ডুবে থাকতেন। অনেক ক্ষেত্রে মনে হয় তার অসাধারণ গাণিতিক প্রতিভা যদি কেবলমাত্র সার্ভের জট না খুলতে ব্যবহৃত হয়ে অন্য গবেষণার কাজে নিযুক্ত হতো, হয়তো বিশ্ব আরও পরিণত ও প্রজ্ঞাবান একজন গণিতবিদ পেত। বস্তুতই রাধানাথের সমকক্ষ মেধা সারা বিশ্বে অতুলনীয়ই ছিল। অকৃতদার এই মানুষটির কোনো ছেলে মেয়ে ছিল না। তিনি কোনোদিন বিয়ে করেননি, কিন্তু বাচ্চাদের তিনি বড্ড ভালোবাসতেন। পিতার মৃত্যুর পর তিনি গঙ্গার ধারে চন্দননগরে বাড়িতে এসে ওঠেন। 1870 সালের 17 মে আধুনিক ভারতের এই প্রথম বৈজ্ঞানিক গণিতবিদ মৃত্যুবরণ করেন। তার অমর কীর্তি ও অসাধারণ প্রতিভা সত্যিই বাঙালি তথা ভারতবাসীর গর্বের বিষয়।